যেই যুগ চলে এসছে, নিজের শিল্পী সত্তাকে অবশ্যই ধরে রাখা প্রয়োজন। তো ওকে যে এত ভালোবাসা দিচ্ছে, যে ওর থ্রুতেও কিন্তু আমি আমার ডেস্টিনিতে পৌঁছচ্ছি, নিজের মিউজিকেও কম্প্রোমাইজ করে ফেলছে, কিন্তু সেটা করা উচিত না, সব জায়গায় করা উচিত না। বাট রিলসের জন্য সবার এত ফেম দেখে তারাও মনে ইচ্ছে হয়েছে যে না আমি গান গাবো, পাবলিক পারফরমেন্স করব, তারা এখন এই অটোটিউনটা মিস ইউজ করছে। আর মানুষের সময়ই নেই অতটা শোনা, 2 মিনিটের গানও শোনার মানুষের সময় নেই, তাহলে কি হবে? 15 সেকেন্ডে তো আর একটা গানকে তুলে ধরা যায় না। যদি সন্তান চায় যে ক্রিয়েটিভ ফিল্ডে যাবে, অবশ্যই তাকে পুশ করুন, অবশ্যই তাকে সাপোর্ট দিন। সেটা হচ্ছে অটোটিউন মানেই কেউ যদি পুরো একদম বেসুরও গিয়ে দেয়, তাকে আমি সুরে এনে দেবো, এটা সম্পূর্ণ ভুল। কিন্তু গান আমাদের মনের ভাবকে যেমন ব্যক্ত করে, তেমনটাই আনন্দও দেয়, দুঃখও দেয়। হয়তো গান শুনলে মনে হয় মাঝে মাঝে খুব দুঃখে আছি, আবার কিছু গান শুনলে মনে হয় খুব আনন্দে আছি। গানকে নিয়ে যাদের কাজ, তেমনই একজনকে নিয়ে আজ আমাদের এই পডকাস্টের এপিসোড। শিলিগুড়ি লাইভের বিশেষ অনুষ্ঠান শিলিগুড়ি টক্সের আজ অতিথি আমাদের দেবজিৎ সরকার। একাধারে তিনি সঙ্গীত শিল্পী এবং অবশ্যই পারফর্মার। এবং আরও একটি পরিচয় আছে দেবজিতের, তা কিন্তু আমাদের মহারাজের বাবা। সে নামেও কিন্তু দেবজিৎ অনেকটাই ফেমাস এখন। তবে দেবজিতের গান, গানকে ভালোবাসা, গানকে নিয়ে এগিয়ে চলা, ফিউচার দেখা, সমস্তটাকে ঘিরে আজ আমাদের এই কথোপকথন দেবজিতের সাথে। আমাদের ওয়েলকাম দেবজিৎ, শিলিগুড়ি লাইভের শিলিগুড়ি টক্সে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। আর গানকে ঘিরে যেহেতু আমাদের কথা, গানকে নিয়ে যেহেতু কথা, তো একজন সঙ্গীত শিল্পী হতে গেলে তো প্রথমে গানটাকে ভালোবাসা। সেই গানকে ভালোবাসা কতটুকু বয়স থেকে তোমার? গানকে ভালোবাসা মোটামুটি ধরো যখন আমার 6-7 বছর বয়স, তখন থেকেই মানে বাড়িতে তো অনবরতই মিউজিক বাজতোই। আচ্ছা, সব ধরনের গানই চলতো বাড়িতে। তো সেগুলো শুনে শুনেই বেসিক্যালি গানটার প্রতি একটা ভালোবাসা জন্মায়। তো আস্তে আস্তে তারপরে সেই ভালোবাসাটা আরও বাড়তে শুরু করে, মানে যত বয়স বাড়ছে গানের প্রতি ভালোবাসাটাও বাড়ছে। তো এরকমভাবে করতে করতে তারপরে শিখতে শিখতে হঠাৎ করে মাথায় এলো যে না, এটাকে নিয়ে কিছু করা যেতে পারে। তারপরে এরকমভাবেই চলছে। আচ্ছা, বাড়িতে গানের পরিবেশ আগের থেকে ছিল? হ্যাঁ, বাড়িতে গানের পরিবেশ আগের থেকে ছিল, ইন দ্য সেন্স মানে আমার বাবা গান লিখতেন। আচ্ছা। এখন মানে কাজের সূত্রে, কর্মসূত্রে আর খুব একটা সময় হয়ে ওঠে না, বাট খুব ভালো লেখে বাবা। আচ্ছা, সুরও বেশ ভালো দেয় গানে। বাবার 2টো অডিও ক্যাসেটও বেরিয়েছিল সে সময়কাল। সেটা ছিল স্বপ্ন আমার, ক্যাসেটটার নাম ছিল। মানে অডিও তখন যে টেপ রেকর্ড ছিল, ক্যাসেট, তো সেই সময়কার কথা। তো স্বপ্ন আমার অ্যালবামটা হিটও হয়েছিল, বাট তখন এই সোশ্যাল মিডিয়া এত কিছু ছিল না, মানে প্রচারটা সেরকমভাবে হয়নি। আর বাবা কখনোই পছন্দ করতেন না, প্রচারটাও পছন্দ করতেন না, সেজন্য আড়ালেই থেকে গেছে, সামনে আসার সুযোগ হয়নি। তো সেই জন্য গানের পরিবেশটা বাড়িতে ছোট থেকেই ছিল। আচ্ছা, সেখান থেকে যদি বলি লেগেসিটাকে পাস অন করা, লেগেসিটা চলছে আর কি। হ্যাঁ, চেষ্টা। আচ্ছা, কি ধরনের গানকে ঘিরে ভালোবাসা ছোট থেকে তৈরি হওয়া? ছোটবেলা থেকে গান শোনা বলতে ধরো কিশোর কুমারজির গান, মান্নাবাবুর গান, হেমন্ত মুখোপাধ্যায়ের গান, এসব শুনে বড় হওয়া ছোটবেলা থেকে। তারপরে সময় যত বেড়েছে তখন সোনুজি, যিনি আমার আইডল বরাবরই, সোনুজির গান, অরিজিৎ সিং, কে, জুবিন স্যার, এদের মানে সবার গান শুনি, মানে 12 মিশিলি বলা যায় একদম পুরো। আচ্ছা, প্রথমে শুরুতেই যেটা আমরা শুনতে পেলাম যে হেমন্তর গান, মান্নাজির গান, কিশোর কুমারের গান, এখনকার অনেক নতুন সিঙ্গার যারা উঠে আসে তারা কিন্তু এদের গান খুব একটা শোনে বলে মনে হয় না, মানে এখন অনেকটা হারিয়ে যাচ্ছে তাদের গান। যদি বলি ইউটিউবে গিয়ে একটু খুঁজে পাওয়া যায় তাদের গান, বা যদি যখন রেয়াজ করতে বসা, সেক্ষেত্রে যে স্বরলিপি ধরে গান করা, হারমোনিয়াম ধরে গান করা, সে গানের চলটা মনে হয় না তোমার কোনো একটা জায়গায় এখন অনেকটাই কমে এসছে? হ্যাঁ, এখনকার সিঙ্গারদের ক্ষেত্রে কিন্তু বলছি, মাফ করবেন সবার ক্ষেত্রে বলছি না, তবে এখনকার কিছু কিছু সিঙ্গারদের ক্ষেত্রে বলছি, বেশিরভাগটাই। না, নিশ্চয়ই এটা একদম সত্যি, মানে কমে এসছে ইন দ্য সেন্স, কমাটা মেইনলি যেটা হয়েছে তার প্রধান কারণ হচ্ছে মোবাইলের রিলস। মানে এখন কি হচ্ছে, এখন ম্যাক্সিমাম ছেলেমেয়ে, আমি সবার কথা বলছি না, তুমি যেরকম বললেন সবার কথা বলছি না, ম্যাক্সিমাম ছেলেমেয়ে জাস্ট গিটারে 3-4টে কর্ড জেনে জাস্ট রিলস আপলোড করবে, ভাইরাল হবে, ভিউজ হবে, আমার লাইক আসবে, ওর থেকে আমি ব্যানার পাবো, একটা শোজ হবে, এটাই। গানটা এখন এরকম পর্যায়ে সবাই ভাবতে শুরু করেছে, মানে গানটা এতটাই সোজা এখন, কিন্তু সেটা তো নয়। কিন্তু কি হয়, এসব করে হয়তো একটা টাইম অবধি চলবে,
কিন্তু একটা পরে গিয়ে সেটা লিমিটেশন হয়ে যায়। হুম, শিক্ষা বরাবরই কাজে লাগে। হুম। সে তুমি কারোর কাছে গুরু মেনে কাউকে শেখো, বা যারা আমাদের লেজেন্ডস রয়েছে তাদের গান শুনে শেখো, দুটোই তো শিক্ষাই হচ্ছে। তো সেই শিক্ষাটা খুব দরকারি। সেটা এখন মনে হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে, আমারও তাই মনে হয়। না, অনেক ক্ষেত্রে আধুনিক গানের দিকে ঝোঁকটা যেমন বাড়ে, আধুনিক গান বলতে কিন্তু সেক্ষেত্রে আগেকার দিনের আধুনিক গান এখনকার দিনের আধুনিক গানের মধ্যে আকাশ পাতাল পাতালের একটা পার্থক্য রয়েছে। তো সেক্ষেত্রে সে আধুনিক গানগুলোকে শুনে শেখা এবং এখনকার আধুনিক গানগুলোকে শেখা, তুমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে তোমার কি মনে হয় আগেকার দিনের গান থেকে শেখা যায় না এখনকার দিনের গান থেকে শেখা যায়, যদি তার কাছে কোনো প্রপার সঙ্গীত গুরু না থেকে থাকেন? আগেকার দিনের গান থেকে অবশ্যই শেখা যায়। আগেকার দিনের তুমি যার গানই শোনো না কেন, তুমি মান্নাবাবুর গান শোনো, হেমন্তবাবুর গান শোনো, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, কিশোরজি, রফি সাহেব, লতাজি, যার নামই বলবে, তাদের প্রত্যেকের গান থেকে কিছু না কিছু তুমি শিখতে পারবে। কিন্তু এখনও শেখা যায়, এমন না যে এখনও শেখা যায়, এখনও কিছু কিছু গান কিন্তু প্রতিদিন রিলিজ হয় যেগুলো অগোচরেই হারিয়ে যাচ্ছে, সেখান থেকেও শেখা যায়। যেরকম তার পরবর্তীকালেও শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, অনেক, ইন্দ্রদীপ দাশগুপ্ত, উনি কিন্তু যেরকম সুরকার সেরকমই একজন মানে দক্ষ গায়ক বলা যায়। অনেকে হয়তো জানে না এটা। তো এখনকার দিনের গানেও শেখা যায়। যেরকম অরিজিৎদার গানের ডিটেলিংগুলো, অরিজিৎদার গান শুনে, অরিজিৎদার যেগুলো বাংলা গান রয়েছে সেগুলো যদি খুব মানে মানুষ ভালোভাবে শোনে, সেই যে ডিটেলিংগুলো না গানের বুঝতে পারবে, সেখান থেকেও শিখতে পারবে অনেক কিছু। হ্যাঁ, কিছু এখন ম্যাক্সিমাম কি হয়ে গেছে, আগেকার দিনে যেরকম একটা গান সৃষ্টি হতো, সেই গানে স্থায়ী থাকতো, অন্তরা থাকতো, সঞ্চারী থাকতো, তিনটে পার্ট থাকতো। সঞ্চারীটা এখন তুমি দেখবে না কোনো গানে, মানে স্থায়ী অন্তরা হচ্ছে ঠিকই, বা কোনো গানে এরকম মনে হচ্ছে শুধু স্থায়ী হয়েই শেষ হয়ে যাচ্ছে, মানে রিলসের যুগ যেটা বলা যায়, 1 মিনিটের মধ্যে গান শেষ। কিন্তু সঞ্চারীর যে একটা মজা, পুরো আলাদা কর্ড প্রোগ্রেশন, সেই মজাটা এখন আর নেই, কোনো গানে তুমি পাবে না, খুব রেয়ার। তা নেই বললেই চলে। হঠাৎ তুমি কিছু সাউথের গানে শুনতে পারবে সঞ্চারীর পার্ট, কিছু বলিউডের মানে একদম সিলেক্টিভ 2-3টে গানে শুনতে পারবে, টলিউডেও শুনতে পারবে, মানে নেই বললেই চলে, হারিয়েই যাচ্ছে। সেটা ছিল গানের এসেন্স, সেই জিনিসটা এখন নেই একদমই। কোন একটা জায়গায় তাহলে কি মনে হয় না যে সাউথ ইন্ডিয়া অনেক বেশি তাদের ঐতিহ্য বা শিল্প বা কলাটাকে ধরে রেখেছে? একদমই তাই, একদমই তাই। আমাদেরও মানে ধরে রাখার চেষ্টা করছি আমরা শিল্পীরা, অনেকেই, সবাই না, ধরে রাখার চেষ্টা করছি, কিন্তু সময়ের মানে যেই সময় যেভাবে বয়ে চলছে না, আমাদের কি সমস্যাটা, আমাদের ওই যে বললাম মোবাইলটা দেখে দেখে মানুষ এত অভ্যস্ত হয়ে পড়েছে, মোবাইলে রিলসের জন্য এত অভ্যস্ত হয়ে পড়েছে, মানে তারা শর্টকাট খুঁজছে, মেন শর্টকাটে কীভাবে ফেমটা পাওয়া যায়। কিন্তু এই যে আমাদের যে কালচার, বাঙালির যে রিচ কালচার, সেটা মনে হচ্ছে যত দিন যাচ্ছে সেটা হারিয়ে যাচ্ছে। কিন্তু সাউথ কিন্তু নিজের কালচারকে ধরে রেখেছে এখনও, ইন দ্য সেন্স তুমি যেই সাউথের কোনো ফিল্ম দেখো সেখানেও তুমি ওদের কালচারটাকে বুঝতে পারবে, কিন্তু বাঙালির কিন্তু সেটা হারিয়ে যাচ্ছে। আচ্ছা, যদি বলে দেবজিৎ কার থেকে শিখেছে? দেবজিতের গুরু অনেক আমার, মানে একজন কাউকে বললে অপরজনকে অসম্মান করা হবে। ছোটবেলায় হাতে খড়ি তো প্রথমে বাবার থেকেই, বাবাই মানে শেখানো, মানে ইন দ্য সেন্স বসিয়ে শেখানো না, বাবার থেকে শুনে বাবাও গাইতো, ওরমভাবে শেখা। বাবার পরবর্তীকালে শিলিগুড়িতে রয়েছে অভিমান রায়, ওনার কাছে প্রথম হাতে খড়ি আমার, মানে বেসিক গানের ট্রেনিং। তারপরে বর্ণালী ম্যাম, তারপরে কলকাতায় সন্দীপ নাগের কাছে এখন শিখছি আমি। এবং আমি যাদেরকে শুনি প্রতিদিন, তুমি ধরো জগজিৎজি বলো, জগজিৎ সিং, সোনুজি, অরিজিৎ দা, কে স্যার, প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখতে পারছি। তো প্রত্যেকেই গুরু। বললাম যে গুরুর লিস্টটা অনেকটা লম্বা। শিখতে চাইলে মানুষ কি না শিখতে পারে, কোথা থেকে শিখতে পারে সেটা তার ইচ্ছা থাকতে হবে শেখার। আচ্ছা, অনেক ক্ষেত্রে তুমি যেহেতু সিঙ্গার, সেক্ষেত্রে 3টে জোনেরই তোমার দেখা, একটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গিং, একটা ব্যান্ড এবং তার সাথে অর্কেস্ট্রা। এখনো কিসের সাথে জড়িত রয়েছে? সবকটাতে এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ আছে। সোলো তো নিজের করছি, অ্যাকোস্টিক শোজ হয়, সোলো তো নিজের করি, প্লাস নিজের কিছু 2-3টে নিজের গানও বের করেছি, রিলিজ করেছি, ইউটিউবে রয়েছে। প্লাস ব্যান্ডের সাথেও করেছি পারফরমেন্স। আর অর্কেস্ট্রার সাথে এখন আর সেরকম একটা করা হয় না, আগে করেছি অবশ্যই অর্কেস্ট্রার সাথে। তিনটে একটা আলাদা, মানে তিনটের মজা তিনটে আলাদা,
মানে কোনোটার সাথে কোনোটাকে কম্পেয়ার করা যাবে না। আচ্ছা তিনটে সাউন্ডস্কেপ আলাদা। যখন তুমি সোলো পারফর্ম করছো সেটা সাউন্ডস্কেপ আলাদা, যখন ব্যান্ড পারফর্ম করছো সেটা সাউন্ডস্কেপ আলাদা, যখন অর্কেস্ট্রা করছো ফুল ব্যান্ড নিয়ে তখন সেটা সাউন্ডস্কেপ আলাদা। মানে যেটা আমরা বলতাম মাচা শো, সেটা সাউন্ডস্কেপই আলাদা, সেটা পাবলিকের ডিমান্ডও আলাদা। হ্যাঁ, পাবলিক ডিমান্ড নিয়ে আমি একটা প্রশ্নই রেখেছিলাম, তো ভালোই হয়েছে যদি প্রসঙ্গটা তুললো। অনেক ক্ষেত্রে মাচা বা যদি অর্কেস্ট্রার প্রোগ্রাম বলি, সেক্ষেত্রে যেতে গিয়ে আমরা সোশ্যাল মিডিয়ার দরুনই, আবার বলছি সোশ্যাল মিডিয়ার দরুনই এটা জানা এবং আমাদেরও দেখা। অনেক বড় বড় শিল্পীরা যারা রয়েছেন তারা অনুষ্ঠান করতে যাচ্ছেন, অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে বাংলা গান শুনবো না বা পুরোনো গান শুনতে চাই না, বা নাচার গানের দিকে একটা ঝোঁক তৈরি হয়ে যাওয়া দর্শকদের, বা সেক্ষেত্রে মনে হয় না পুরোনো গানগুলো হারিয়ে যাচ্ছে? বা সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে তো এই ধরনের শিল্পীদের যারা করে থাকেন প্রোগ্রাম, তাদের দীর্ঘদিন ধরে একটা প্রতিবাদ, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লেখা, ভিডিও আপলোড হওয়া, এগুলো আমরা দেখতেই পাই। তো সেক্ষেত্রে এমন কোনো স্মৃতি তোমার সাথে জড়িত রয়েছে অর্কেস্ট্রা করতে গিয়ে যে এই গানটা শুনবো না বা বাংলা গান শুনবো না, বা এরকম কোনো স্মৃতি আছে কি স্মৃতির পাতায়? এই প্রশ্নটার উত্তরটা না মানে খুব বিতর্কিত উত্তর একটা। হ্যাঁ, সেটা হচ্ছে যখন আমরা পারফর্ম করতে যাই, প্রত্যেক শিল্পী যখন তাদের নিজস্ব একটা চয়েস থাকে প্রত্যেক শিল্পীরই, যে আমি সে মাচা শোর কথা বলছি আমি পার্টিকুলারলি, আমি গিয়ে স্টেজে এই গানটা প্রেজেন্ট করব, সবাইকে শোনাবো, কিন্তু সময়ের তাগিদে বা দর্শকের ডিমান্ডে, শ্রোতাদের ডিমান্ডে সেটা হয়তো সবসময় পসিবল হয়ে ওঠে না। আর মাচা শোতে মেনলি কি হয়, মাচা শোতে মেনলি যেটা হয় সেটা প্রথম দিকে যারা সিঙ্গার, যারা ফার্স্ট স্টেজ করছে, তারা তাদের পছন্দ মতো বা পুরোনো দিনের গান তারা চাইলেও শোনাতে পারছে, কিন্তু যখন শেষের দিকে সিঙ্গাররা উঠছে পারফর্ম করতে, তারা তখন চাইলেও শোনাতে পারছে না। তার কারণ কি, সেই সিচুয়েশনটা তখন অলরেডি হাতের বাইরে চলে গেছে। আর এখনকার দিনে ম্যাক্সিমাম কি হচ্ছে, নাচের গান, তুমি যেটা বললে, যখন সময় বাড়ছে জাস্ট প্রথমে 3-4টে গান মানুষ শুনলো, তারপর থেকেই নাচের গানের ডিমান্ড আসতে শুরু করলো। সেই নাচের গান শিল্পীকে করতে হয়, যদি না করে বিভিন্ন রকম কটূক্তি শুনতে হয়, তুমি সোশ্যাল মিডিয়াতেও দেখতে পারবে পাবলিক ডিমান্ডে। কিন্তু কি মানে আমার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, আমি জানি না কার কী মত হবে, আমাদের দক্ষিণবঙ্গের ওদিকে বলো তুমি বা আসামের ওদিকে বলো, তুমি যদি রাত 12টার সময়ও, আমি নিজে পারফর্ম করেছি দক্ষিণবঙ্গে, রাত 12টার সময় মান্নাবাবুর গান গেয়েছি, লোকে বসে শুনেছে। আসামের ক্ষেত্রেও তাই বলছি। বাট আমাদের এদিকেও হয়, কিছু কিছু জায়গায় হয়, সব জায়গায় হয় না। তো আমাদের শিল্পীদের এই তাগিদটা নিতে হবে যে আমরা শোনাবো শ্রোতাদের। হ্যাঁ, শ্রোতাদের রিকোয়েস্ট অবশ্যই রাখবো, কিন্তু আমার গানটাও আমরা শোনাবো। আমরা যদি সেটাকে স্কিপ করে চলে যাই না, তাহলে কী হবে, আমরা নিজেই তো চাইছি না সেটা পারফর্ম করতে, তাহলে শ্রোতারা কেন শুনতে চাইবে? আর সব থেকে বড় সমস্যা, আমরা যেহেতু বাংলায় কোনো যদি শো করি, বাংলা গান তো শোনাতে হবেই, শোনানো উচিত আমার মতে। বাংলা গানটাকেই প্রথম প্রেফারেন্স দেওয়া উচিত। তুমি সব ভাষার গান গাও, গানের মধ্যে কোনো ব্যারিয়ার নেই, সঙ্গীতের ক্ষেত্রে কোনো ব্যারিয়ার না, বা সব ধরনের গানই তুমি গাও, তুমি নাচের গানও গাও, তুমি স্লো গানও গাও, স্যাড সংও গাও, বাট প্রত্যেকটাকে মেনটেন করে গাও, প্রতিটা শোনাও, শ্রোতাদের প্রত্যেকটা গান শোনাও। এমন না যে শ্রোতারা রিকোয়েস্ট করছে 5টা নাচের গান, তুমি 5টাই নাচের গান শুনিয়ে দিলে। তুমি 3টে নাচের গান শোনাও, 2টো তোমার নিজের পছন্দের গান শোনাও, অবশ্যই শুনবে তারা। যদি তোমাকে ভালোবেসে থাকে, তোমার গানকে যদি ভালোবেসে থাকে, তাহলে অবশ্যই শুনবে। মানে কমার্শিয়াল হলে পরেও তোমাকে মনে রাখতে হবে তুমি একজন শিল্পী, এবং অবশ্যই নিজের শিল্পী সত্তাটাকে ধরে রাখাটা খুব প্রয়োজন। এখনকার দিনে যেই যুগ চলে এসছে, নিজের শিল্পী সত্তাকে অবশ্যই ধরে রাখা প্রয়োজন। মানে আমি দর্শককেও শোনাবো, তাদের ডিমান্ডও পূরণ করব, সাথে সাথে আমার পছন্দের জিনিসটাও দর্শককে শোনাবো, যাতে দর্শক আমার কোয়ালিটিটাও বুঝতে পারে। না হলে তো সব সিঙ্গারদের ভিড়ে যারা শিক্ষিত সিঙ্গার রয়েছে তারা তো হারিয়ে যাবে কোনো এক সময়। তো সেক্ষেত্রে অনেক সময় এরকম মনে হয় না যে কমার্শিয়ালাইজেশনের যুগে হয়তো এই কাজটা আমি আর পাবো না, বা পরে আমাকে লোকে ডাকবে না, বা এরকম ধরনের কোনো একটা অসুবিধা, এটার একটা চিন্তা নিশ্চয়ই থাকে, হতেই পারে, চিন্তা হতেই পারে। সেক্ষেত্রে ওই যে সেটাই বললাম, সেই জন্যই আর্টিস্টরা এখন কম্প্রোমাইজ করে ফেলছে। পেটের জন্য সবার চিন্তা এখন, এটার জন্যই তো মেন কাজ করা আমাদের, যেই ফিল্ডের সাথেই যুক্ত থাকি না কেন, সেই জন্যই সবাই এখন কম্প্রোমাইজ করে ফেলছে, নিজের মিউজিকেও কম্প্রোমাইজ করে ফেলছে। কিন্তু সেটা করা উচিত নয়, সব জায়গায় করা উচিত নয়। তুমি পারফর্ম করো, কিন্তু কোনো জায়গায় ধরো তুমি আজকে
5টা শো করছো এই মাসে, 5টা শোয়ের মধ্যে তুমি 3টে শোই ওরমভাবে করলে পুরো পাবলিক ডিমান্ডে, 2টো শোয়ের মধ্যে তুমি সিলেক্টিভ কিছু গান রাখো, যাতে তোমার একটা নিজের সেলফ মানে স্যাটিসফ্যাকশনটাও তো দরকার শিল্পীর, যে আমি যে শিখেছি গুরুর কাছে, যেই শিক্ষাগুলো আমি পেয়েছি বা যেই গান শুনে আমি বড় হয়েছি, সেই গান তো অডিয়েন্সকে শোনাবো অ্যাটলিস্ট, সেটা তো উচিত আমার মতে। আর আমি এরকম এক্সপিরিয়েন্স হয়েছে 2-1বার হয়েছে, পেছন থেকে পাবলিক থেকে ডিমান্ড আসে যে দাদা এই গান শুনবো না, এই গান শুনবো না। ধরো আমি কোনো রাত 10টার সময় আমি ধরো কুমার শানুজিরই কোনো গান গাইছি, এরকম হয়েছে, কুমার শানুজির কোনো একটা রোম্যান্টিক গান গাইছি, পেছন থেকে চিৎকার আসলো দাদা শুনবো না, পুরো হাত নেড়ে একদম পুরো কটূক্তিও আসে। কিন্তু সেটাকে কি বলবো বলো তো, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়ে তখন তুমি যে গানটা গাইছো সেটাতে ফোকাস করে সেটাকে প্রেজেন্ট করা, তারপরে তুমি দর্শকেরটা ডিমান্ড পূর্ণ করো, কেউ না করছে না, কিন্তু নিজের শিল্পী সত্তাটাকে ধরে রাখতে হবে শিল্পীদেরই। আমরা যদি সেটা ধরে রাখতে না পারি তাহলে কারোর কিছু বলার নেই। কথাটা আছে যে আমি নিজেকে সম্মান না করতে পারলে অন্য কেউ কি করে করবে, কথাটা হয়তো এখন। আচ্ছা, এই যে বললে একটা কথাতেই আমাদের আসলো যে ভবিষ্যতে কি হবে, বা গান যদি না পায় তখন কি হবে, পেটের তাগিদে সমস্তটা করা। যে কোনো বাবা মার ক্ষেত্রে শিল্পী হতে গেলে কিন্তু ফট করে কোনো বাবা মা পট করে রাজি হয়ে যায় না যে হ্যাঁ চলো তুমি শিল্পী হবে, গো অ্যাহেড, তুমি অ্যাক্টর হতে চাইছো চলে যাও, তুমি শিল্পী হতে চাইছো চলে যাও, তুমি গায়ক হতে চাইছো চলে যাও, নৃত্যশিল্পী হতে চাইছো চলে যাও, কেউ বলবে না। সবার আগে ভাববে আমার ফিউচার কি হবে, আমার সন্তানের অনিশ্চয়তার একটা ফিউচার, সেখানে দাঁড়িয়ে তোমার নিজের একটা ভবিষ্যৎ তৈরি হওয়া গানকে ঘিরে। এবং মহারাজা, আমাদের সকলের প্রিয় মহারাজারও একটা গানে যদি বলি একটা ভবিষ্যৎ তৈরি হয়ে যাওয়া, একটা রূপরেখা তৈরি হয়ে যাওয়া, ওর ভালোবাসা গানকে নিয়ে এটা চোখে দেখা, মানে প্রতিটা মুহূর্ত যেমন ভাবে আমরা দেখতে পাই, যেভাবে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, প্রতিটা মুহূর্তর ভালোবাসার তুলে ধরা, যেমন ভাবে পড়াশোনাকে নিয়েও একটা বিশাল একটা ভালোবাসা, রাত্রি 12টার সময়ও সে পড়ছে, এটাও একটা ভালোবাসা। তবে এই গানকে ঘিরে যে একটা ভালোবাসার জগৎ বা ভবিষ্যৎ তৈরি হয়ে যাওয়া ওর, সেক্ষেত্রে একটা অনিশ্চয়তার ভবিষ্যৎ সব বাবা মার ক্ষেত্রেই একটা চিন্তার। তোমার বাবা মার ক্ষেত্রেও নিশ্চয়ই ছিল, নইলে পারে তোমার কথাতেই আমরা যেটা শুনতে পেলাম যে বাবা কাজের ক্ষেত্রে নিয়ে অনেক কিছুটা হয়তো ছেড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি নিজের ফিউচার জেনারেশনকে, মহারাজকে মিউজিকের লাইনে যদি বলি, মিউজিকে নিজের কেরিয়ার তৈরি করতে কিভাবে ইন্সপায়ার করো, বা কিভাবে এই জায়গাটাকে মেনটেন করো, বা কিভাবে এই জায়গাটা ভাবো? দেখো, আমি মানে সোশ্যাল মিডিয়ায় আমরা যবে থেকে এসছি, আমাদের জুটিটা যবে থেকে মানুষ দেখছে, তো এরকম অনেক প্রশ্ন এসছে আমার কাছে, হ্যাঁ, যে কিভাবে ওকে তৈরি করছো বা কি ভাবছো ওকে নিয়ে। তো আমি বেসিক্যালি না, যখন শুরু করেছিলাম প্রথম, তখন কিছুই ভেবে শুরু করিনি, একদম জাস্ট একটা র্যান্ডাম আমরা দুজনে মিলে গিয়েছিলাম, দেখতাম যে ও শুনতো গানটা, ভালো লাগতো, তখন ওকে একদিন বললাম যে চল গাই দুজনে মিলে। তো বেশ উৎসাহের সাথে শুরু করলো, দুজনে গাইলাম, মানুষ ভালোবাসা দিল, এভাবে চললো। তো এখন মোটামুটি সারা দেশের মানুষ চেনে ওকে, আমাকে চেনে। বাট আমি না, মানে সত্যি কথা বলতে কি, আমি এখনও ভাবিনি যে ওর গান নিয়ে ও ভবিষ্যৎ তৈরি করবে। তখন আমি এখনও জানি না যে ও গান নিয়েই ভবিষ্যতে এগোবে কিনা, তখন বয়সটা খুবই ছোট। এখন গান ভালো লাগছে, হয়তো পরবর্তীকালে নাও ভালো লাগতে পারে, এই ফিল্ডে ও নাও থাকতে পারে, বাট ও যেদিকেই যাবে আমার সম্পূর্ণ সাপোর্ট থাকবে সেটা। কিন্তু অ্যাজ এ মিউজিশিয়ান আমি, মানে আমার যতটুকু বিচার বুদ্ধি বা আমি যতটুকু দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, আমার মনে হচ্ছে মিউজিকটাকে নিয়ে এগোবে, ভালোবাসবে, এবং তোমরা এবং বাকি সবাই ওকে যেরকম ভালোবাসা দিচ্ছ, আশীর্বাদ দিচ্ছ, আশা করছি ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছবে। বাট এই যে মানুষজনের মনে, স্পেশালি গার্জিয়ানদের মনে এই যে ধারণাটা থাকে যে এটা খুব ইনসিকিউর লাইফ, হ্যাঁ অবশ্যই ইনসিকিউর লাইফ, এটা আমি বলছি। তারপর আমি এই ফিল্ডে যেহেতু রয়েছি, আমার বাবা মারও এই চিন্তা ছিল, চিন্তার পাশাপাশি সাপোর্টটা ছিল খুব, একদম চিন্তা তো অবশ্যই ছিল। বাবা আমাকে বলেছিল যে তোকে কিছু বছর আমি সময় দিচ্ছি, তুই এটা ট্রাই কর, যদি না হয় সেক্ষেত্রে অন্য কিছু দেখা যাবে, বাট নিজের স্বপ্নের পথে আগে এগো। সেই যে সাপোর্টটা বাবা মার, সেটা খুব দরকার, সেই সাপোর্টটা দেওয়াটা খুব দরকার। হ্যাঁ হয়তো তার নাই হতে পারে, সেখানে ক্লিক নাই করতে পারে, বাট সেই যে সময়টা তাকে দেওয়াটা উচিত, সে তার মতো করে একটু চেষ্টা করে দেখুক না। আর গান বাজনার লাইফ, শুধু গান বাজনা নয়, যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডের লাইফ এখন আর বলা যায় না ইনসিকিউর সোশ্যাল মিডিয়ার যুগে।
এটা এতটা একটা হাইপ তৈরি করেছে না সোশ্যাল মিডিয়ার যুগে। তুমি দেখো যারা গান শিখছে না রীতিমতো, তারাও আজকে রীতিমতো পুরো কনসার্ট করে বেরোচ্ছে, যারা কোনোদিনও শেখেই নেই। একদম একদম। তুমি লাইভ গান শোনো আর তুমি রেকর্ডিং গান শোনো, মেলাতে পারবে না দুটো গলা। হ্যাঁ, তো তারা রীতিমতো কনসার্ট করে বেরোচ্ছে। তো আমার মতে যারা শিখছে, যারা এটাকে নিয়ে স্বপ্ন দেখে, তো তারা কেন পারবে না? অবশ্যই পারবে। আমিও প্রথমে ভেবেছিলাম পারবো না, আমারও একটা নিজের ইনসিকিউর ফিল হতো, বাট যত সময় গড়িয়েছে না, নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়েছে, না করতে হবে, দেখা যাক না কি হয়। বাট এখন এই যে মহারাজকে এত সবাই ভালোবাসা দিচ্ছে, ওর অ্যাকচুয়ালি নাম সূর্য, বাট মহারাজ বলতে বলতে এখন ওই নামটাই পুরো প্রচার হয়ে গেছে। তো ওকে যে এত ভালোবাসা দিচ্ছে, যে ওর থ্রুতেও কিন্তু আমি আমার ডেস্টিনিতে পৌঁছচ্ছি, ওর থ্রুতে, সেটা আমার মানে পরম সৌভাগ্য বলা যায়। বাবা হিসেবে একটা গর্বের জায়গা এটা। এবং রিসেন্টলি একটা খুব ভালো অপরচুনিটিও পেয়েছে মহারাজ, সেটা পরে বলবো, সেটা এখনই বলছি না। খুবই ভালো অপরচুনিটি, মানে সেটা থেকে হয়তো সারা বিশ্ববাসীও চিনে যাবে। ওকে, তো এটাই বলছি যে যদি সন্তান চায় যে ক্রিয়েটিভ ফিল্ডে যাবে, অবশ্যই তাকে পুশ করুন, অবশ্যই তাকে সাপোর্ট দিন, দেখা যাক না কি হয়। অবশ্যই। আচ্ছা, রেয়াজ করে শিল্পী তৈরি হওয়া আর অটোটিউনে গান করা, যে রিলস, আমি সোশ্যাল মিডিয়াকে ঘিরেই বলছি, যেটা বলছে যে সোশ্যাল মিডিয়ার জন্য এখন অনেক কিছু হারিয়ে যাচ্ছে না, প্রতিভা হারিয়ে যাচ্ছে না, আবার কিছু প্রতিভা আছে একদম নিশ্চিহ্ন হয়ে গেছে, তারা উঠেছিল, তারা চলে গেছে। শিক্ষাটা যেরকম দরকার, ভিতটাও তৈরি হওয়াটা দরকার, ভিতটা মজবুত হওয়া দরকার। সেক্ষেত্রে অনেকে বহু বছর ধরে রেওয়াজ করছে, সে গানকে নিয়ে এগিয়ে যেতে পারছে না, তবে অটোটিউন করে অনেকেই গানকে নিয়ে এগিয়ে যাচ্ছে। সেখানটা একজন সিঙ্গার হয়ে, যেহেতু তোমার বাড়িতে গানের পরিবেশ, সবসময় গান বাজছে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টই মোটামুটি তোমার কাছে ইউজ টু, যে তুমি প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে নিয়ে শিখেছো, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বলবে? দেখো, অটোটিউন সম্পর্কে না সবার একটা ভুল ধারণা রয়েছে। সেটা হচ্ছে অটোটিউন মানেই কেউ যদি পুরো একদম বেসুরও গিয়ে দেয়, তাকে আমি সুরে এনে দেবো, এটা সম্পূর্ণ ভুল। কিন্তু অটোটিউন ব্যাপারটা হচ্ছে কোনো একটা গান আমি রেকর্ড করলাম, সেই গানটাকে যদি মানে কি বলবো, কোনো রান্না আমি করছি, সব কিছু দিলাম মশলা, কোনো একটা কিছু সেখানে কম রয়ে গেল, মানে যেটা দিলে, ধরো একটা চিনি, সামান্য একটু চিনি দিলে টেস্টটা চেঞ্জ হয়ে যায়, সেরকম অটোটিউন। সেটা যদি বাড়তি হয়ে যায় তাহলে শুনতে খারাপ লাগবে, একদম মাপ মতো। বাট এখন ম্যাক্সিমাম সিঙ্গার সেটাকে মিসইউজ করছে, মানে যারা ইন দ্য সেন্স গান শেখেনি, কোনোদিনও গান গাইতে, মানে তারা ভাবেইনি কোনোদিনও গান গাইবো আমি, বাট রিলসের জন্য সবার এত ফেম দেখে তারাও মনে ইচ্ছে হয়েছে যে না আমি গান গাবো, পাবলিক পারফরমেন্স করব, তারা এখন এই অটোটিউনটা মিসইউজ করছে। আর তার মধ্যে সম্প্রতি চলে এসছে এআই, মানে আরও মিসইউজ হওয়ার আশঙ্কা রয়েছে। বাট কি বলতো, যে শিক্ষাটা না, এই যে বেসিক যারা শিখছে, যারা প্রথাগতভাবে শিখছে গানটা না, সেটা সারা জীবন থেকে যাবে। হ্যাঁ, হয়তো সবাই প্রচার পাচ্ছে না, এগোতে পারছে না, বাট তাদের মধ্যে শিক্ষাটা রয়েছে। হ্যাঁ, শিক্ষার পাশাপাশি কি দরকার, এখন গানের মধ্যে টেকনিক্যালিটিসগুলো জানা দরকার, টেকনিক্যাল জিনিস, গানের টেকনোলজি সম্পর্কে অবশ্যই অবগত হওয়া প্রয়োজন। এখন যারা ভোকালিস্ট রয়েছে, যারা মিউজিশিয়ান রয়েছে, যে আমি আমার গলাটাকে কিভাবে প্রেজেন্ট করব অডিয়েন্সের কাছে, আগে এই জিনিসগুলো এত ছিল না। আগে না মানুষ সব শুধু চিন্তা করতে আমি গানটা ভালোভাবে শিখবো, তারপরে গিয়ে স্টেজ পারফরমেন্স করব, পাবলিককে শোনাবো গান। কিন্তু এখন মানুষ ম্যাক্সিমাম, তুমি সিঙ্গার্সদের বাড়িতে হোম স্টুডিও দেখবে, হোম স্টুডিও সেটা কেন, তারা এই টেকনিক্যালিটিসগুলো জানতে চাইছে, শিখতে চাইছে। তার কারণ আজকে মিউজিক ডিরেক্টর যদি তোমার যে কোনো ফিল্মে বা ওয়েব সিরিজে যদি তোমাকে দিয়ে কোনো একটা গান গাওয়ায় না, সেখানে তোমাকে স্টুডিওতে ডাকবে, তারা তোমাকে রেকর্ড করাবে। তো তোমাকে যখন রেকর্ড করাবে, আফটার ডাবিং তুমি যখন সেই মিক্সিং রুমে যাবে, তুমি যদি সেই জিনিসটা সম্পর্কে না জানো, তোমার যদি সেই বেসটা একদমই যদি তোমার জিরো থাকে নলেজ, তুমি কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তুমি মাইকের সামনে গিয়ে, এই যে আমি কনডেন্সার মাইকে কথা বলছি, এখানে কতটা আওয়াজ তোমাকে থ্রো করতে হবে ভোকালে, কতটা আওয়াজ তোমাকে নিজের থেকে, মানে প্রেজেন্সটা, মানে কতটা থ্রো করলে তোমার ভয়েস প্রেজেন্সটা থাকবে, সেটা কিন্তু এখন জানাটা খুব প্রয়োজন। এটা সেজন্য এখন ম্যাক্সিমাম সিঙ্গার এই টেকনিক্যালিটিসগুলো ভাবছে, সেটা খুব দরকার আমার মতে। এখন মানে সব কিছুরই ভালো দিক আছে, খারাপ দিক আছে, এটাই সব কিছু ভালো খারাপ দিতে হয়। আচ্ছা, বহু বছর ধরে কোনো প্লেব্যাক সিঙ্গার তৈরি হয় না। যদি বলি আমরা, যেমন অরিজিৎ সিং রয়েছে, কে, তারপর সোনু নিগম, শান, যেমন ছিল একটা
একটা ছাপ রেখে যাওয়া, অনেক বছর ধরে তারা প্লেব্যাক সিঙ্গার। এখন তথাকথিতভাবে কিন্তু প্লেব্যাক সিঙ্গার যদি বলি খুব নাম করা, ধরুন একটা গান খুব ফেমাস হলো, দুটো গান তার খুব ফেমাস হলো, একটা র্যাপ তার খুব ভালো হলো, তারপরেরগুলো তার আর ভালো হচ্ছে না। তো অনেক বছর ধরে কোনো প্লেব্যাক সিঙ্গার আমরা কেন পাই না? কোন জায়গাটায় ল্যাক হচ্ছে বলে মনে হয় তোমার? দেখো, প্লেব্যাক সিঙ্গার না, যেরকম অরিজিৎদার কথা বলছি, অরিজিৎদা মোটামুটি বলা যায় তো এখন তো একটাই নাম বলিউডে, আর তো সেরকম কেউ নেই, মানে সেই জায়গাটা কেউ ধরে রাখতে পারছে না। তো অরিজিৎদার পরবর্তীতে যারা এসছে না ইন্ডাস্ট্রিতে, তারা তুমি খেয়াল করে দেখবে চেষ্টা করেছে সেই ভোকালটাকেই না একটু কপি করার। হ্যাঁ, ঠিক যেন অরিজিৎদার মতনই সাউন্ড হয়। তাতে কি হচ্ছে, দু একজন রয়েছে যারা সাকসেস পেয়েছে, তাতে কি হচ্ছে মিউজিক ডিরেক্টররা মানে কম রেমুনারেশনে তাকে পেয়ে যাচ্ছে, ঠিক আছে, বাট গানটা গাইয়ে দিচ্ছে তাকে দিয়ে। তো সেই প্লেব্যাক সিঙ্গারে যে ইউনিকনেস, হিরোর ভয়েস, তাই তো, যে হিরোর ভয়েসে আমি গান গাবো, অরিজিৎদার তুমি গান শোনো যে কোনো হিরোর ভয়েসে সেটা ম্যাচ করে যায়, কুমার শানুজি, সোনু নিগমজি সবার। কিন্তু এখন না কারোর গান শুনলে তুমি মানে তুমি বুঝতে পারবে না যে কে গাইছে, সবার গলা একই মনে হবে, তোমার অনেকটা একই রকম মনে হবে, মানে সবাই সবাইকে কপি করছে। কারোর যে একটা ইউনিকনেস নিয়ে ভাবা যে আমি না ভোকালটাকে একদম আলাদাভাবে তৈরি করবো, অরিজিৎদা একটা ইন্টারভিউতে বলেছিল যে ভেঙেছে ভোকালটাকে, ভেঙে ভেঙে তৈরি করেছে, সেই পরিশ্রমটা কেউ করতে চায় না তখন। তো প্লেব্যাক সিঙ্গার কীভাবে তৈরি হবে? মানে যেমন বাংলার ক্ষেত্রে যদি বলি কিছু কিছু যেমন ইমনের গলা একটা এক ধরনের, ইমনদির গলা একরকম, আবার লুগ্নিজিতার গলা একদম আলাদা ধরনের, তো কিছু কিছু অদিতির গলা কিরকম আলাদা ধরনের। প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, পার্সোনালিটি আছে, যে এই গলা এরকমই। রবীন্দ্রসঙ্গীত শুনতে গেলেও আমাদের সেম, যে কিছু কিছু আলাদা আলাদা রয়েছে। একদম জয়তী চক্রবর্তী একদম আলাদা, শ্রীকান্ত আচার্য একদম আলাদা, শ্রীনাথ বন্দ্যোপাধ্যায়, একদম প্রত্যেকের গলার একটা আলাদা ব্যাপার রয়েছে। ইমনদি যেরকম দেখো, স্বাগতাদির গলা একটা, ইমনদি কিন্তু মানে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে একদম ইন্ডাস্ট্রিতে, লগ্নজিতাও করছে। কেন? তাদের গলাটা তো ইউনিক, কারোর সাথে কারোর মিল নেই। এবার তুমি যাদেরই মিল শুনবে না, তারা দেখবে কাজ পাচ্ছে না প্লেব্যাকে, তারা শোজ করছে, প্লেব্যাক নেই, প্লেব্যাক শুধু অরিজিৎদাই করে যাচ্ছে। কেন? তার কারণ অরিজিৎদার ভোকালটা শুনতে শুনতে মানুষ না ইউজ টু হয়ে গেছে, মানে ওর থেকে ডিফারেন্ট ভোকাল পাচ্ছে না তো মানুষ, তাহলে অ্যাট্রাক্ট করবে কেন? সোনু নিগমজি রিসেন্ট একটা গান গাইলো আবার, যে গানটা মানে গাইলো খুব ফেমাস হলো, পরদেশিয়া গানটা, কেন আবার অনেক দিন পরে মানুষ সেই ভোকালের এসেন্সটা পেল। তো এখন যদি মানুষ কোনো ইউনিক ভোকাল পায় না, নিয়ে নেবে মানুষ, কিন্তু পাচ্ছে না, ওই যে পরিশ্রম করছে না তো, কেউ খাটছেই না, কেউ ভাবছে না, সবাই ভাবছে আমি কপি করব, ওই ভোকালটা গিয়ে আমি শোনাবো মিউজিক ডিরেক্টরদের, কম পয়সা আমাকে নিয়ে নেবে, তাকে নেবে না, আমি সোর্স পাবো। প্লেব্যাক নিয়ে এখন আর মানুষের চিন্তাভাবনাই নেই, আর প্লেব্যাক করছেও না। আর ম্যাক্সিমাম এখন ফিল্মে কি হচ্ছে, আগে যেরকম হিরোরা লিপসিং করতো, এখন তুমি ফিল্মে লিপসিং দেখো, লিপসিং নেই, কিন্তু ম্যাক্সিমাম ফিল্মে নেই, ব্যাকগ্রাউন্ডে গান চলছে, বিজিএম চলছে, লিপসিং কি নেই, তাহলে প্লেব্যাক দিয়ে কী হবে? লিপসিং এর ক্ষেত্রে একটা কথা আমার মনে পড়ে, যে এখন হয়তো রিলসের জগতে হয়তো 15 সেকেন্ডের গান আমাদের মনে থাকে, তারপরে পুরো গানটা কিন্তু মনে থাকে না। পুরোনো দিনের সব গান কিন্তু আমাদের পুরো মুখস্থ, এখনকার দিনের গুলো হয় না, হয় না, একটু শর্ট হয়ে গেছে সবকিছু। হ্যাঁ, সব শর্ট হয়ে গেছে, কিন্তু এখনকার দিনেও কি ভালো ভালো গান তৈরি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। মানুষ ভালো গানই শুনছে না, আর মানুষের সময়ই নেই অতটা শোনার, 2 মিনিটের গানও শোনার মানুষের সময় নেই, তাহলে কি হবে? 15 সেকেন্ডে তো আর একটা গানকে তুলে ধরা যায় না, হয়তো 15 সেকেন্ড পরে সেই গানটার আসল এসেন্সটা রয়েছে, সেটা তো মানুষ জানলোই না, তাহলে না লেখকের কথাটা বেরিয়ে আসলো, না গায়কের গানটা বেরিয়ে আসলো, কিছু নেই একদম। আচ্ছা, এই তো ওয়েদার, একটা ঠান্ডার একটা ওয়েদার আসছে, সেই ওয়েদারে যারা সিঙ্গার রয়েছে তাদের জন্য কি টিপস দেবে, যেটার জন্য তারা ভালো থাকবে? কি কি নিয়মাবলী একটু যদি বলে দাও আমাদের দর্শকদের, খুব ভালো, কারণ আমাদের একদম শেষের দিকে আমরা অনুষ্ঠানে চলে এসেছি। নিয়মাবলী না, কি বলতো, মানে আমি বলছি অনেকের ক্ষেত্রে গলা একটুখানি ঠান্ডা হলে ভেঙে যায়, আমার যেমন ওয়েদার একটু আপ ডাউন করলে পারি গলার ক্র্যাক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমি একদম খোলাখুলি বলছি, হ্যাঁ, মানে এটা একদম সত্যি কথা, কিন্তু সেটা হচ্ছে আমি নিজে কোনো গলার যত্ন নিই না, মানে গলার যত্ন নিই না ইন দ্য সেন্স, যেরকম ধরো এই ঠান্ডা খাবো না, তারপরে টক খাবো না, গলাটা ক্র্যাক হয়ে যাবে, এগুলো আমি একদম ভাবি না। আমার গুরুজি বলেছিলেন, যত ভাববে তত তোমাকে চেপে ধরে, যে কোনো জিনিস, রোগ নিয়ে যত ভাববে রোগ চেপে ধরবে, সেরকম গলাকে তুমি যত গুরুত্ব দেবে না, গলা মানে তত তোমাকে পেয়ে বসবে। ছেড়ে দাও, গলাও একটা ইনস্ট্রুমেন্ট, তো ওটা ওর মতো চলবে। তোমার যদি গলাটা ভেঙে যায় আজকে, তাহলে তোমার গলাটা ক্র্যাক হয়ে গেল, সেটাও তো আলাদা সাউন্ড করবে,
তুমি সেই ক্র্যাক ভয়েসেও যদি একটা গান গাও সেটা একদম ডিফারেন্ট সাউন্ড হবে। তো গলার জন্য বেসিক্যালি কোনো যত্ন আমি নিই না, বাট হ্যাঁ সবাইকে বলবো ওই ঠান্ডা ঠান্ডা লাগাবে না, ঠান্ডাটা পারলে কম খাবে। হ্যাঁ একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে কাত বানিয়ে খাওয়া। কাত মিনস ইন দ্য সেন্স একটু লবঙ্গ, একটু চা পাতা, একটু মধু, একটু তুলসী দিয়ে চায়ের মতো করে জাস্ট শীতের সময়টা হালকা হালকা সিপ নিয়ে খাক, তাহলে গলাটা খুব আরামদায়ক, মানে খুব আরাম পায় গলা, ভোকাল কর্ডটা খুব আরাম পায়। একজন সিঙ্গার হতে গেলে কত ঘন্টা গানের প্রয়োজন? এ বাবা, অধ্যাবসায় কতটা দরকার? এটা একদম কিরকম প্রশ্ন বলো তো, ওই যে মাধ্যমিকের পরীক্ষার আগে যে কত ঘন্টা তুমি পড়াশোনা করে মাধ্যমিকের রেজাল্টটা করলে। আমি বেসিক্যালি সেরকমভাবে ধরা বাঁধা গতে কোনোদিনও রেয়াজ করিনি। আমার যখন মনে হয়েছে বসেছি, মানে অনেকে বলে আর এটা বসাও উচিত, কিন্তু আমি উঠতেই পারি না। ভোরের রেয়াজটা খুব গুরুত্বপূর্ণ, সবাইকেই বলছি, সেটা গলার জন্য খুব গুরুত্বপূর্ণ, বাট আমি উঠতে পারি না ভোরে। আমি যখন পড়াশোনা করতাম তখনও পারিনি, এখনও পারি না। বাট হ্যাঁ সারা দিন রেয়াজের সময় রয়েছে। আমি যার কাছে শিখছি এখন তিনি বলেন সারা দিন রেয়াজের সময় রয়েছে, তুমি সারা দিন গুনগুন করো, তানপুরা চালিয়ে দাও, এখন মোবাইলই অ্যাপ রয়েছে তানপুরা চালিয়ে দাও, সারাদিন রেয়াজ করো না, তোমার অতি রেয়াজ হবে। পার্টিকুলারলি যে আমি একটা ফিক্সড টাইম করবো, এই টাইমে বসে রেয়াজ করবো, প্ল্যানিং করে কোনো কাজ হয় না। ওরকম আজকে ধরো আমি বসলাম, প্ল্যানিং করে বসলাম, 4-5 দিন করলাম ওই টাইমে, পরের দিন হয়তো আমার ঘুমটাই ভাঙলো না, তাহলে কি হবে? তাহলে তো রেয়াজটা গ্যাপ হয়ে গেল। তো সেই জন্য আমি ওরকম পার্টিকুলার ওয়েতে কোনো রেয়াজ করি না, এবং সবাইকে টিপসও দেবো না আমি ওর জন্য। তো যখন মনে হয় রেয়াজ করো, কিন্তু প্রতিদিন রেয়াজটা করো, প্রত্যেক দিন রেয়াজটা করো। আর স্পেশালি যদি কেউ রেয়াজ, মানে ধরো কারোর গুরু নেই, কেউ শিখতে পারিনি, আমি সবাইকে একটা টিপস দিয়ে রাখছি, সেটা হচ্ছে যার যেই স্কেল থেকে, প্রত্যেকে এক একজনের এক একটা স্কেলে গান গায় সবাই, সকালবেলা হোক, বিকেলবেলা হোক, দুপুরবেলা হোক, সেই স্কেলে শুধু সাথে ওমকার প্র্যাকটিস করা, সেটা অনেক কাজে দেয়, অনেক। তুমি যদি কোনো সারাদিন রেয়াজও না করো, শুধু ওমটা প্র্যাকটিস করো, তাতেই অনেক। এটাই। আচ্ছা, মাসেলকে স্ট্রেংথ দেওয়ার জন্য, বা যদি আমাদের শ্বাসকে আমরা নিজেরা কন্ট্রোলে করতে চাই, সেক্ষেত্রে কি ব্যায়াম হতে পারে? টেকনিক্যালিটিস তো প্রচুর আছে, কিন্তু ব্যায়ামের মধ্যেও প্রাণায়াম আছে, প্রাণায়াম কিছু করা যেতে পারে। আর স্পেশালি একটা জিনিস অ্যাভয়েড করাটা খুব উচিত, সেটা হচ্ছে ফ্রাইড কোনো জিনিস খাওয়া, ভাজা পোড়াটা খুব অ্যাভয়েড করা উচিত আর্টিস্টদের। ঠান্ডার থেকে বেশি ক্ষতি করে ভাজা পোড়া। তো অ্যাসিডিটি যদি একবার হয়ে যায়, গলা অটোমেটিক্যালি ক্র্যাক হয়ে যাবে, তুমি টানতেই পারবে না। অ্যাসিড যদি একবার ফর্ম করে না, তুমি ভোকাল চোক হবেই হবে, গ্যারেন্টি একদম পুরো। কিন্তু ঠান্ডায় অতটা চোক হবে না যতটা অ্যাসিডে চোক হবে। সেজন্য খাওয়া দাওয়ার ক্ষেত্রে এই বাইরের ফাস্টফুড একটু অ্যাভয়েড করা, ভাজা পোড়া একটু অ্যাভয়েড করা, ওটাই সবচেয়ে বেস্ট একদম। আচ্ছা, আর ভবিষ্যতে যারা গানকে নিয়ে এগিয়ে যেতে চাইছে, বা তাদের সে সমস্ত বাবা মাদের যারা বাচ্চাদেরকে বলে তারা কথা শোনে না, পড়াশোনা করে না, কিন্তু আমরা মহারাজকে দেখছি, মহারাজ পড়াশোনা করছে, এত সুন্দর গান করছে, মহারাজকে একটা অধ্যাবসায়ের মধ্যে নিয়ে আসা হয়েছে, এবং মহারাজের একটা রুটিন সেট করে দেওয়া হয়েছে। তো মহারাজ এখন অনেকটাই ছোট, তো সেক্ষেত্রে সেই বাবা মাদেরকে কি টিপস দেবে বউ এবং তোমার হয়ে, মানে তোমার ওয়াইফ এবং তোমার হয়ে, সেই বাবা মাদের কি টিপস দেবে? এটা দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। বাবা মাদের টিপস একটাই দেব, কোনো রকম প্রেশারাইজ করবেন না সন্তানদের। ওর যা মনে হয়, যেভাবে মনে হয় করুক। ওর যদি মনে হয়, মানে ছোট বয়সে বলছি, এখন মহারাজের বয়সটা, ওর যদি মনে হয় সারাদিন খেলবে খেলুক, সারাদিন দুষ্টম করবে করুক। আস্তে আস্তে যত টাইমটা এগোবে তখন অটোমেটিক্যালি একটা রুটিনের মধ্যে চলে আসবে, কিন্তু সেই বাবা মাদের গাইডেন্সটা দরকার। আর হ্যাঁ, অবশ্যই মোবাইলটা হাতে দেবেন না, এই ডিভাইসটা খুব ক্ষতিকারক এখন জেনারেশনের জন্য। যারা ছোট, এই রিলস দেখে দেখে অনেকের, মানে কি বলবো, চোখেরও সমস্যা হয়ে যাচ্ছে, ব্রেনেরও সমস্যা হচ্ছে, খুব এফেক্ট করছে সব দিকে। সেজন্য মোবাইলের থেকে যতটা সম্ভব দূরে রাখো, আর যে কোনো ক্রিয়েটিভ জিনিসের মধ্যে দিয়ে রাখো সন্তানকে। সে আঁকা হোক, গান হোক, নাচ হোক, যে কোনো জিনিস, ক্রিয়েটিভ জিনিসের মধ্যে যদি থাকে, তার মাইন্ডটা একদম ফ্রেশ থাকবে সব সময়। পুরো ক্রিয়েটিভিটি যত থাকবে ভেতরে, মাইন্ডটা ফ্রেশ থাকবে। হ্যাঁ, হতেই পারে সে হয়তো বড় হয়ে কোনো সিঙ্গার হবে না বা কোনো আর্টিস্ট হবে না, কিন্তু ক্রিয়েটিভ জিনিস তো তার থাকবে ভেতরে। সে পেইন্টার হতে পারে, বা সে ভালো বক্তা হতে পারে। সেজন্য যে কোনো ক্রিয়েটিভ জিনিস, বা নিজে প্রয়োজনে, বাবা মা নিজে প্রয়োজনে গল্পের বই পড়ে শোনাক, সেই টাইমটা দিতে হবে সন্তানকে। আমরা কিন্তু চেষ্টা করি যে যতটা টাইম দেওয়া যায়, সেই টাইমটা দেওয়াটা খুব দরকার। নয় বাবার নয় মার, যে কোনো একজনকে টাইমটা দিতে হবে সন্তানকে।
নিজেকেও টাইমটা দিতে হবে, সন্তানকেও টাইমটা দিতে হবে। যত সময় দেবে সেও পরবর্তীতে তোমাকে ততটাই সময় দেবে, মূল্য দেবে। বাহ, ধন্যবাদ দেবজিৎ। Thank you. আজ আমরা কথা বললাম দেবজিৎ সরকারের সাথে। একাধারে তিনি সিঙ্গার, পারফর্মার এবং অবশ্যই খুব ভালো গাইডেন্সে বড় করে তুলছে তার সন্তানকে। আবারও অঙ্গীকার করে যাওয়া, প্রমিস করে যাওয়া আপনাদেরকে আবারও নতুন মুখ নিয়ে হাজির হব শিলিগুড়ি লাইভের শিলিগুড়ি টক্সে। ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে। নমস্কার।